ডিয়ার স্টুডেন্ট, আশা করি করোনা মহামারীর দুর্যোগপূর্ণ কালে তোমরা অবশ্যই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই সময়ে আমরা বাংলাদেশ সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করে আসছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ যারা নন মেজর রয়েছে, সামষ্টিক অর্থনীতি যাদের রয়েছে, তাদের মেজর অর্থনীতি যারা মৌলিক সামষ্টিক অর্থনীতি, এবং যাদের অনার্সে যারা তোমরা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এই ধরনের সাবজেক্টে পড়ো, তাদের নন মেজর সামষ্টিক অর্থনীতি রয়েছে। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক প্রথম পত্র, সেটি একটি অধ্যায় এই সামগ্রিক আয় রয়েছে, এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় পত্র সামষ্টিক অর্থনীতি রয়েছে। তোমাদের এই সকলের জন্য সহায়ক একটি অধ্যায়, সেটি হলো জাতীয় আয় বিশ্লেষণ। আমি এই অধ্যায়টি আজকে আলোচনা করব, এবং তোমরা অবশ্যই আমার সাথে পরিচিত রয়েছো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। তো সিনিয়র শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাই। তোমরা অবশ্যই আমার ক্লাসটি ভালো করে ফলো করো, আর এগুলো অবশ্যই বারবার করে রিভিউ করবা, এবং রিভিউ করলে কিন্তু তোমার যে সমস্যাগুলো থাকবে এগুলো বারবার রিভিউ করলে অনলাইন ক্লাসের একটি সুবিধা হচ্ছে, একটি ক্লাসকে তুমি অনেকবার রিভিউ করে দেখতে পারো, এবং দেখতে পারলে অবশ্যই এখানে যা যা সমস্যা তুমি রিপ্লে করলে প্রতিটি জিনিস তোমার বেরিয়ে আসবে। তো যেহেতু সামনে পরীক্ষা কিন্তু খুব বেশি দিন নেই, যে কোনো সময় যদি আল্লাহর রহমত হয়, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ রয়েছে যে যখনই শিক্ষা প্রতিষ্ঠান সরকার থেকে সিদ্ধান্ত আসবে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, অবশ্যই সাথে সাথে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তাহলে তোমরা যখনই দেখবা যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল, অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অতএব যে কোনো মুহূর্তে এটি করতে পারে, অতএব সেটির জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, এবং পড়াশোনা করে অবশ্যই তোমার ক্লাসগুলো কমপ্লিট করে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন চলে যাই ক্লাসে। আমরা জাতীয় বিশ্লেষণ, আমরা প্রথমে যে আলোচনা করবো যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, বা জাতীয় আয় কি। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় আয় কি? ইংরেজি হলো ন্যাশনাল ইনকাম। তো সিনিয়র শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এগুলো পড়েছিলে, এখন এগুলো মনে আছে কিনা জানি না। আমি জাস্ট রিভিউ করার চেষ্টা করছি, একটু তোমাদের মাথায় রয়েছে কিনা এটি একটু দেখার চেষ্টা করছি। আমরা জাতীয় আয় কি, তো আমরা তোমরা প্রথম ক্লাসগুলোতে আমরা কিন্তু এগুলো আলোচনা করেছিলাম। আবারও আমি বারবার বলছি যে একটি দেশের সোজা কথায় তুমি যদি মনে করো যে একটি দেশের যে সামগ্রিক একটি বছরে একটা নির্দিষ্ট সময়ে যে আয়টা হয়, সেটি কিন্তু জাতীয় আয়। তো এগুলো আমরা সংজ্ঞা আকারে লিখি যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, তার আর্থিক বাজার মূল্যকেই জাতীয় আয় বলে। তাহলে শ্রেণী শিক্ষার্থী, আমরা কি বললাম যে অবশ্যই তোমরা এটি একবার বারবার করে যদি দেখো, জিনিসটি মুখস্থ হয়ে যাবে। যেমন কিভাবে দেখো, একটি নির্দিষ্ট সময় বলতে সময়টাকে আমরা ধরি সাধারণত এক বছর। তাহলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, তার আর্থিক যে বাজার মূল্য, মার্কেট প্রাইস, যে ফিনান্সিয়াল যে মার্কেট প্রাইস, এই প্রাইসটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা কি বলছি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ
বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যকেই জাতীয় আয় বলে। তাহলে আমরা অবশ্যই নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো জাতীয় আয়ের সংজ্ঞাটি। এখান থেকেই কিন্তু আমরা এই একটি সংজ্ঞা থেকে আমরা তিনটি সংজ্ঞা লিখতে পারি। এখন বলবা কিভাবে? এটি আমরা লিখেছি জাতীয় আয়ের সংজ্ঞা। লক্ষ্য করো, এখন আমরা যদি জিডিপি আসি বা জিএনপি আসি, মোট জাতীয় উৎপাদন যেটিকে বলা হচ্ছে, মোট জাতীয় উৎপাদন যেটিকে বলা হচ্ছে টোটাল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে বলা হয় জিএনপি। তোমাদের অবশ্যই এটির ইলাবরেশন আসে। জিএনপি এর পূর্ণরূপ কি? অবশ্যই এটি মনে রাখবা। জিএনপি তে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। তাহলে আমরা এখন আসবো জিএনপি এর সংজ্ঞা যদি আসি, আমরা কিভাবে আসবো? দেখো এসেছে মোট জাতীয় উৎপাদন কি বা জিএনপি কি। তাহলে এটা আমরা করবো কিভাবে? একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশে কথাটি যেখানে রয়েছে, একটি দেশের জনগণ দ্বারা, একটি দেশে কথাটিকে তুমি উঠিয়ে দিয়ে এখানে লিখবে শুধু একটি দেশের জনগণ দ্বারা অর্থাৎ দেশের জনগণ, সেটি দেশের নাগরিকত্ব রয়েছে, সেটি বাংলাদেশে হোক বা কলকাতায় হোক বা আমেরিকায় হোক বা ইন্ডিয়াতে হোক বা আমেরিকাতে হোক বা চায়নাতে হোক, বাংলাদেশের লোক পৃথিবীর যে প্রান্তে, বাংলাদেশের নাগরিকরা যে প্রান্তে থেকে আয় করবে, এদের যে আয়টা, এটি আমাদের জিএনপি। তাহলে আমাদের কি বুঝতে হবে? দেখো, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশের জনগণ দ্বারা যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যকেই মোট জাতীয় উৎপাদন বা আয়, যেটাকে বলা হচ্ছে জিএনপি বলে। তাহলে আমরা দেখো, একটি দেশের জায়গায় শুধু একটি দেশের জনগণ দ্বারা লাগিয়ে দিয়েছি, তাহলে আমাদের এটি জিএনপির সংজ্ঞা হয়ে গেল। এবং সবসময় মনে রাখবা, জিএনপি আমরা যখন বের করব ইকুয়াল জিডিপি থেকে আমরা বাদ দিব জিডিপি মাইনাস বাইরের লোক দেশে আছে তাদের আয়, প্লাস দেশের লোক বাইরে আছে তাদের আয়। মানে আমরা লক্ষ্য করছি যে জিএনপি যখন আমরা বের করব, তাহলে আমাদের দেশে এখন চায়নার একজন লোক রয়েছে, সে যা আয় করতেছে তার আয় কিন্তু বাংলাদেশের জিএনপিতে যোগ হবে না। তার আয়টা কি হবে? তাদের দেশের জিএনপিতে যোগ হবে। আবার আমাদের দেশে লোক চায়নাতে যে যা আয় করতেছে, এটি হলো দেশের লোক বাইরে আছে, তাদের আয়টা আমাদের সাথে যুক্ত হবে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে জিএনপি হলো আমাদের দেশের যারা নাগরিকত্ব রয়েছে, আমাদের দেশের লোক পৃথিবীর যে কোনো প্রান্তে যা আয় করবে সেটি হলো, এবং শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে তো অবশ্যই, বাংলাদেশ বাদেও পৃথিবীর যে কোনো প্রান্তে যা আয় করবে টোটালটির আয়টি যোগ করে আমাদের জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরে আমরা যখন আসবো, এরপরে আরেকটি আসবো, মনে করো যে মোট আভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন বা আভ্যন্তরীণ উৎপাদন, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সংক্ষেপে বলা হয় জিডিপি। এটিরও পূর্ণরূপ তোমাকে মনে রাখতে হবে। জিডিপি এর পূর্ণরূপ কি? তাহলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন বা আভ্যন্তরীণ উৎপাদন। এটিও একই ধরনের সংজ্ঞা বহন করে। দেখো, সেখানে হবে কি, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে, শুধুমাত্র জনগণ দ্বারা না লিখে আমরা যদি এখানে লিখে দেই একটি দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক
সীমারেখার মধ্যে, অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যকেই জিডিপি বলে বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলে। এবং জিডিপি ইকুয়াল, আমরা যদি বলি জিডিপি ইকুয়াল জিএনপি মাইনাস জিএনপি প্লাস বাইরের লোক দেশে আছে তাদের আয় মাইনাস হবে দেশের লোক বাইরে আছে তাদের আয়। অর্থাৎ আমরা যখন বাংলাদেশের জিডিপি বের করব তখন তোমরা সবসময় মনে রাখবা যে বাংলাদেশের অভ্যন্তরে পৃথিবীর যে কোনো প্রান্তের লোক, বাংলাদেশের অভ্যন্তরে যারা আছে পৃথিবীর যে কোনো প্রান্তের লোক এবং বাংলাদেশের লোক, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা রয়েছে শুধুমাত্র তাদের আয়টি যুক্ত হবে। অর্থাৎ আমেরিকার একজন যদি থাকে তার আয়টা বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে, আবার ওদের দেশের জিএনপিতে তার আয়টা যোগ হবে। আর বাংলাদেশের লোক যদি আমেরিকায় থাকে তাহলে আমেরিকার জিডিপিতে তার আয়টা যুক্ত হবে, কিন্তু বাংলাদেশের জিএনপিতে তার আয়টা যোগ হবে। এটি তোমাকে বুঝতে হবে। তাহলে জিডিপি হলো যে একটি দেশের অভ্যন্তরে অর্থাৎ ভৌগোলিক সীমারেখার ভিতরে যারা বসবাস করছে, সেটা বাংলাদেশি হোক বা আমেরিকান হোক, তারা যা আয় করছে সেটি বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ জাতীয় আয়, জিডিপি এবং জিএনপি প্রায় একই ধরনের একটি সংজ্ঞা, একটি মুখস্থ করলে 3 in 1 এখানে রয়ে গেছে। তাহলে তোমরা অবশ্যই এটি ভালো করে লক্ষ্য করবে। অবশ্যই প্রশ্নটা আবার ভালো করে, যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যকে জিডিপি বলে। এখন আমরা আসব নিট ন্যাশনাল প্রোডাক্ট। নিট জাতীয় উৎপাদন বা আয় যাই বলো, তাহলে এটাকে বলা হচ্ছে এনএনপি। এনএনপি এর পূর্ণরূপ হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এটি কিভাবে পাওয়া যায় খুব সংক্ষিপ্ত ভাবে সহজে যদি মনে রাখো, এনএনপি ইকুয়াল জিএনপি মাইনাস সিসিএ। সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। মানে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। সিসিএ এর পূর্ণরূপ কি এটি আসে, তাহলে আমরা জানবো সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। সাধারণত এগুলো অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে বের করা কঠিন সিসিএ, কিন্তু উন্নত দেশগুলোতে অবশ্যই সিসিএটি বের করা হয়। অর্থাৎ জিএনপি থেকে যখন আমরা জিএনপি গণনা করি টোটাল আয়টা শুধুমাত্র যোগ করা হয়, কিন্তু এখান থেকে এই যে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা বের করাটা একটি জটিল কাজ। তো এই জিএনপি থেকে যখন আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, জিএনপি থেকে যখন আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিব তখন যা পাওয়া যায় সেটি হলো এনএনপি বা নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন। এরপরে আসবা নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি। এনডিপি ইকুয়াল জিডিপি মাইনাস সিসিএ, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন আমরা পড়েছি, মোট দেশজ উৎপাদন থেকে যদি আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেই, এখানে সংজ্ঞাটাই হচ্ছে এটা যে মোট দেশজ উৎপাদন হতে, মোট দেশজ উৎপাদন জিডিপি হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকেই নিট ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট দেশজ উৎপাদন বলে। নিট দেশজ উৎপাদন বলে, অর্থাৎ নিট দেশজ উৎপাদন এনডিপি ইকুয়াল জিডিপি মাইনাস সিসিএ। এরপরে আমি তোমাদেরকে একটু ধারণা দিই জাতীয় আয়ের সমীকরণগুলো।
কিভাবে ইকুয়েশন গুলো বাইর করবা। এখানে সেক্টর ভিত্তিক আছে দুই খাত অর্থনীতিতে। সামগ্রিক চাহিদার দিক হতে সামগ্রিক যোগানের দিক হতে সামগ্রিক চাহিদা কি, আমরা অবশ্যই সামষ্টিকে যখনই আনবা তখন আমরা যখন ব্যষ্টিকে করি তখন সেটি হলো ডিমান্ড বা চাহিদা, আর যখন এই সামষ্টিকে আসবো তখন চলে আসবে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। সামগ্রিক চাহিদা কি, একটি দেশের সমগ্র ভোক্তাগণ, একটি দেশে যতগুলো ভোক্তা রয়েছে একটি দেশের সমগ্র ভোক্তাগণ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য সামগ্রীর চাহিদা করে তাকে সামগ্রিক চাহিদা বলে। আবার সামগ্রিক যোগান যখন আসবো, একটি দেশের সমগ্র বিক্রেতাগণ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য সামগ্রী বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকেই তার সামগ্রিক যোগান বলে। তাহলে সামগ্রিক চাহিদার দিক হতে দুই খাত অর্থনীতিতে টু সেক্টর ইকোনমি যখন থাকবে তখন ন্যাশনাল ইনকাম ইকুয়েশন হচ্ছে y = c + i, আর যখন তোমার সামগ্রিক যোগানের দিক থেকে তাহলে y = c + s, অর্থাৎ এখানে কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট। c এখানে কনজাম্পশন, c মানে হলো কনজাম্পশন, কনজাম্পশন মানে হলো ভোগ, আইতে তোমরা জানো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, এসতে হলো সেভিংস সঞ্চয়, ওয়াইতে হলো ইল্ড মানে আয় বা উৎপাদন। তাহলে আমরা জানছি যে সামগ্রিক চাহিদার দিক হতে দুই খাত অর্থনীতি, যখন একটা অর্থনীতিতে টু সেক্টর থাকবে তখন c + i, সামগ্রিক যোগানের দিকে c + s। যদি আমরা ভারসাম্য আসি, সামগ্রিক যোগান ইকুয়াল টু সামগ্রিক চাহিদা ইকুয়াল টু যোগান, ভারসাম্য অবস্থায় c + i = c + s। তাহলে এই c আর c উভয় দিক থেকে চলে গেলে i = s, অর্থাৎ দুই খাত অর্থনীতিতে বিনিয়োগ আর সঞ্চয় ভারসাম্য অবস্থায় সমান হয়। তাহলে আমরা এটি গেল দুই খাতের ক্ষেত্রে। যখন আমরা তিন খাতে চলে যাব, তিন খাত অর্থনীতি চলে যাও, থ্রি সেক্টর ইকোনমি, যখন একটি দেশে তিনটা খাত থাকবে তখন y হবে c + i + g, আর এখানে হবে c + s + t, অর্থাৎ এখানে g তে হলো গভর্নমেন্ট কস্ট, g হলো গভর্নমেন্ট কস্ট সরকারি ব্যয়, আর টি তে হচ্ছে ট্যাক্স। তাহলে ট্যাক্স মানে কর। আমরা যদি তিন খাতে যাই তাহলে এখানে ভারসাম্য অবস্থায় আসবে c + i + g, আর এখানে c + s + t, তাহলে i + g = s + t। এটি হলো তোমার হচ্ছে তিন খাত অর্থনীতির ভারসাম্য। তাহলে এরপরে যদি আমরা চার খাতে আসি, ফোর সেক্টর ইকোনমি, তাহলে c + i + g + x - m এখানে আসবে, আর এখানে c + s + t রয়ে গেল ভারসাম্য অবস্থায়। c + i + g + x - m = c + s + t। তাহলে এখানে i + g + x = s + t + m, অর্থাৎ -m টাও পাশে গেলে +m হয়ে গেল। এখানে মনে রাখবা x তে হলো এক্সপোর্ট মানে রপ্তানি, আর m তে হলো ইম্পোর্ট মানে হলো আমদানি। অর্থাৎ যখনই চার খাত অর্থনীতি আসবে তখনই এক্সপোর্ট ইম্পোর্ট যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমদানি রপ্তানি যুক্ত হয়ে যাবে একটা দেশে। তাহলে এখানে এটাকে আমরা নিট রপ্তানি বলা হয়। xm যদি xn দেই, নিট এক্সপোর্ট, x - m হচ্ছে xn দ্বারা প্রকাশ করা হয়। কখনো কখনো দেখবা i + g + c + i + g + xn দেওয়া রয়েছে, xn মানে বুঝবা x - m। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা যেটি আজকে পড়লাম, দেখতে পেলাম যে জাতীয় আয় কিভাবে পাওয়া যায়। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে। জাতীয় আয়, এখানে জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য রয়েছে, এটি গুরুত্বপূর্ণ কোশ্চিন। জাতীয় আয়ের যে মনে করো যে একটি দেশে জাতীয় উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যগুলো করবো আমরা, এবং এরপরে এখানে রয়েছে মনে করো আর্থিক জিএনপি, প্রকৃত জিএনপি, তারপরে জিএনপি ডিফ্লেটর, জিডিপি ডিফ্লেটর, পাশাপাশি রয়েছে মনে করো এখানে যে জাতীয় আয় গণনার বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে রয়েছে দ্বৈত গণনার সমস্যা, এগুলো তোমরা, এবং জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ,
2 খাত 3 খাত 4 খাতে চক্রাকার প্রবাহ, এগুলো অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। তোমাদের সুন্দর আগামী প্রত্যাশা করে আজকের মতো এই ক্লাসটি আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।